কি হচ্ছে নুহা? কোনো সমস্যা হচ্ছে? নুহা ম্লান হেসে মাথা নাড়ল। না, তেমন কিছু না। আপনি উঠলেন কেন? শুয়ে পড়ুন। আহিরের চোখে তখনও অস্থিরতা। আপনি ঘুমাবেন না? নুহা নিঃশব্দে মাথা নাড়ল। সত্যি তো, এই মুহূর্তে আর ঘুম আসে না। তবে শারীরিক ক্লান্তির বাইরে মনে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া। একটা মিষ্টি হাসি ফুটে উঠল ঠোঁটে। পরম মমতায় আহিরের হাতটা টেনে এনে নিজের বেবি পাম্পের ওপর রাখল। মুহূর্তেই আহিরের ভ্রুকুটি কুঞ্চিত হলো, যেন সে কিছু অনুভব করতে চাইছে। আর ঠিক তখনই পেটের গভীর থেকে আসা এক কোমল নড়াচড়া স্পষ্ট অনুভব করল আহির। আহিলের শরীর বেয়ে শিহরণ বয়ে গেল। এক অনন্য অনুভূতি হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে গেল। বুকের ভেতর একসঙ্গে আনন্দ, বিস্ময় আর ভালোবাসার এক প্রবল স্রোত বয়ে গেল। এই ছোট্ট স্পর্শে যেন আহির উপলব্ধি করল তাদের ভালোবাসার সুর বনে যাচ্ছে আরেকটা অস্তিত্ব, যে ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হচ্ছে। আহিরের চোখে মুখে বিস্ময় আর উষ্ণতা একসঙ্গে খেলা করছিল। আহির বিস্ময়ে আনন্দে বিমোহিত হয়ে নুহার দিকে তাকিয়ে রইল। নুহার ঠোঁটে এক কোমল হাসির আভাস, চোখের করে প্রশান্তির একরাশ আলোক ছটা। আহির ধীরে ধীরে এগিয়ে গিয়ে নুহার পেটে আলতোভাবে কান রাখল। তার কণ্ঠস্বরে এক ধরনের স্নেহমাখা মৃদু শাসন। তুমি তো বেশ দুষ্ট হয়ে গেছো। মাম্মাকে বিরক্ত করছো, ঘুমোতেও দিচ্ছ না। এটা কিন্তু ঠিক না। এখন রাত, বলছো? চলো এবার ঘুমিয়ে পড়ো, আর মাম্মাকে ঘুমোতে দাও। বলে সে স্নেহের ছোঁয়ায় ঠোঁট রাখল সেখানে, যেন এক নিঃশব্দ অথচ গভীর আশীর্বাদ পাঠিয়ে দিল তার অনাগত সন্তানদের জন্য। আহির মাথা তুলতেই চোখ পড়ল নুহার দিকে। নুহা মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনার কি মনে হয় ও সত্যিই আপনার কথা বুঝেছে? আহির হাসল, শিশুর মতোই উচ্ছ্বাস তার চোখে মুখে ফুটে উঠল। অবশ্যই। ও তোর পাপার সঙ্গে দেখা করার জন্য এক্সাইটেড, তাই একটু আমার সাথে কথা বলতে চাইছিল, তাই না মাম্মা? আবারও হাত রাখল নুহার বেবি বাম্পের উপর। আর ঠিক তখনই ছোট্ট সত্তার নড়াচড়া অনুভব হলো। এক নিমেষে তাদের দুজনের মুখেই হাসি ফুটে উঠল, যেন এক গভীর সংযোগ, এক অদৃশ্য বাঁধন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নুহা হেসে বলল। সবই ঠিক আছে, তবে আপনি কিন্তু ওকে মাম্মা বললেন। পাপ্পাও তো হতে পারে, তাই না? আহির ঠোঁট বাঁকিয়ে মুখে কৃত্রিম গম্ভীরতার ছাপ এনে বলল। হুম, আমার মাম্মাই লাগবে, একটা ছোট্ট রাজকন্যা। আমি ওর জন্য সুন্দর সুন্দর পোশাক কিনবো, ওকে নিয়ে ঘুরতে যাব, ওর চুল বেঁধে দেব, আরও কত কি ভেবেছি আমি। আপনি কিন্তু একদম বাগড়া দেবেন না, বুঝলেন? নুহা হাসতে হাসতে বলল। কিন্তু আমারও তো একটা ইচ্ছে থাকতে পারে, তাই না? আহির কপট গাম্ভীর্যে মাথা নেড়ে বলল। পরের বার আপনার ইচ্ছে পূরণ করব, তারপর তার পরের বারও আপনার ইচ্ছে পূরণ করব, তার পরের বার তার। নুহা এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। পাগল আপনি! আহির হাসতে হাসতে নুহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নুহা আহিরকে ধাক্কা দিতে দিতে বলল। উঠুন উঠুন বলছি আমার। হঠাৎ করে গভীর ঘুম ভেঙে গেল নুহার। একটা অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল, যেন কোনো স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে এসেছে। ধীরে ধীরে উঠে বসলো, কিছুক্ষণ স্থির হয়ে থাকলো, যেন নিজের ভেতরে চলতে থাকা অনুভূতিগুলোকে বুঝে নিতে চাইছে। কিছুক্ষণ পর উপলব্ধি করলো এতক্ষণ যা দেখছিল তা নিছকই স্বপ্ন। ধীরে পা নামালো খাট থেকে। শরীরের ভারসাম্য রক্ষা করতে কিছুটা সময় নিল। মাতৃত্বের শেষ পর্যায়ে এসে চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবুও এক অজানা টান তাকে ব্যালকনির দিকে টেনে নিয়ে গেল। ব্যালকনির দরজাটা খুলতেই এক নরম বাতাস এসে মুখ ছুঁয়ে গেল। চারপাশে ফজরের পরের আবছা আলো ছড়িয়ে পড়েছে। পূর্ব আকাশের গায়ে হালকা রঙের আভা। আর দূরে তাকালে দেখা যায় প্রকৃতির কোলে সবুজ আর সাদা মিশে এক অপরূপ দৃশ্য তৈরি করেছে। চেয়ারে বসে পড়ল নুহা। গভীর শ্বাস নিল, যেন প্রকৃতির এই শান্ত সৌন্দর্যটুকু নিজের ভেতরে টেনে নিতে চাইছে। এমন স্বপ্ন সে নতুন দেখেনি। গত কয়েক মাস ধরে বারবার এমন স্বপ্নের মধ্যে ডুবে গেছে নুহা, যেখানে আহির পাশে থেকেছে, তার হাসিতে ভরিয়ে দিয়েছে চারপাশ, আর উষ্ণতার ছোঁয়ায় নুহাকে মুগ্ধ করে রেখেছে। সেই স্বপ্নের রেশ যেন কাটছে না। স্বপ্নের সঙ্গে বাস্তবতার যে সূক্ষ্ম ব্যবধান, সেখানে দাঁড়িয়ে নুহা অনুভব করছে আহির তার অস্তিত্বের প্রতিটি রন্ধে রন্ধে মিশে আছে। শুধু মনেই নয়, শৈলেও বহন করে চলেছে আহিরের এক জীবন্ত প্রতিচ্ছবি, এক ক্ষুদ্র প্রাণ, যে ধীরে ধীরে তার ভেতর বেড়ে উঠছে। নুহা অবচেতন মনে বারবার একটা কথাই ভাবছে। আজ যদি আপনি পাশে থাকতেন তাহলে এই স্বপ্নগুলো সত্যি হতে পারতো, আহির। এক নিঃশব্দ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার ভেতর থেকে।
আলতোভাবে নিজের বেবি বাম্পের ওপর হাত রাখল নুহা। এক অদ্ভুত শূন্যতা বুকের ভেতর জমে উঠেছে। অজানা এক কষ্টে চোখের কোণে ভারী হয়ে উঠল জল। মৃদু কাপা গলায় বলল, আচ্ছা, তোমারও কি ইচ্ছে করে পাপার স্পর্শ পেতে? মাম্মাকে ক্ষমা করে দিও বেবি। মাম্মা তোমায় সেটা দিতে পারেনি, কিন্তু বিশ্বাস করো মাম্মা তোমায় অনেক ভালোবাসে। অনেক অনেক ভালোবাসে। মাম্মাকে ভুল বোঝো না কে মাম্মার কাছে এটাই সঠিক মনে হয়েছে, তোমার জন্যেও মাম্মার জন্যেও। জানো, মাম্মাও তোমার পাপাকে খুব মিস করে। আর তোমার পাপা, একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। তোমার পাপা কিন্তু বাজে মানুষ নয়। তোমার পাপা বরং এই ছোট্ট জীবনে আমাকে অসম্ভব ভালোবেসেছে। আর সবচেয়ে বড় কথা, তুমি তো তারই অংশ, তাই না? নুহা নিজের পেটে হাত বোলাতে লাগলো, যেন ছুঁয়ে দিতে চাইছে সেই ছোট্ট প্রাণটাকে। সে তার ভেতর নতুন জীবনের আলো ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি যদি সত্যি পাপার ছোট রাজকন্যা হও, তাহলে তোমার নাম কি হবে বলো তো? একটা নীরবতার মুহূর্ত, তারপর নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল। আরশি ইবরান মীর। নামটা মুখে নিতেই বুকের ভেতর শূন্যতার এক সুর বাজল, যেন এই নামের মাঝেই গেঁথে আছে তার সমস্ত স্বপ্ন, সমস্ত ভালোবাসা, সমস্ত ব্যথা। নুহা এখানে আসার পর আজনাব শেখের অফিসে একটি চাকরি নিয়েছে। আজনাব শেখের অফিস এখন সিফাতি চালাই। উনি টুকটাক যাওয়া আসা করেন, যদিও চাকরিটি করা তার জন্য বাধ্যতামূলক ছিল না। তবুও নিজেকে ব্যস্ত রাখতে চেয়েছিল। আসার আগে সমস্ত সম্পত্তি নিশির নামে লিখে দিয়ে এসেছিল। সঙ্গে এনেছিল কিছু টাকা, যা প্রয়োজনের তুলনায় কম ছিল না। তবুও সারাদিন নিজেকে কাজে ডুবিয়ে রাখাটাই তার কাছে স্বস্তিদায়ক মনে হয়েছে। তাছাড়া সারা জীবন তো আর ওই টাকায় চলবে না। আর কারো বোঝা হয়ে থাকা নুহার সাথে যায় না। আজনাব শেখ এবং তার স্ত্রী মরিয়ম বেগম দুজনেই এমন মানুষ যাদের উষ্ণ ভালোবাসায় নুহা অভিভূত হয়েছিল। সম্পূর্ণ অচেনা হয়ে এসেও তারা তাকে এক মুহূর্তেই আপন করে নিয়েছেন, যেন সে এই পরিবারেরই একজন। মাতৃত্বের 6 মাস পার হতেই মরিয়ম বেগম নুহাকে অফিস যেতে একদম নিষেধ করে দিলেন। নুহার শরীরে যত্ন নেওয়ার দায়িত্ব যেন তিনি নিজের কাঁধেই তুলে নিয়েছেন। তার বয়স হয়েছে, তাই বাড়িতে একজন কাজের লোক থাকলেও পরে আরেকজন রাখার ব্যবস্থা করেন, যেন নুহার কোনো অসুবিধে না হয়। তবে দোতলায় নুহা এক প্রকার জেদ করেই থেকেছে। মরিয়ম বেগম বারবার বলেছিলেন এই অবস্থায় দোতলায় থাকা ঠিক হবে না, ওঠানামা করাটা ঝুঁকিপূর্ণ। কিন্তু নুহার ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। মরিয়ম বেগমও শেষ পর্যন্ত মেনে নিলেন। তবে নুহার সব প্রয়োজনীয় জিনিস দোতলায় পৌঁছে দেন সময় মতো, যেন খুব প্রয়োজন ছাড়া নুহাকে নিচে না নামতে হয়। এইসব ভাবতে ভাবতে নুহার বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করল। যেখানে নিজের মানুষের কাছ থেকে একের পর এক আঘাত পেয়েছে, সেখানে সম্পূর্ণ অচেনা কিছু মানুষ কিভাবে যেন হঠাৎ করেই খুব আপন হয়ে ওঠে। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই আছে। এটা বোধহয় মরিয়ম বেগম ও আজনাব শেখকে না দেখলে সে জানতেই পারত না। এই নির্মল পরিবেশে দাঁড়িয়ে হঠাৎই নুহার মন চাইল এই ভোরের নরম বাতাসে একটু হাঁটতে। কতদিন হয়ে গেল বাগানে যাওয়া হয় না। মাতৃত্বের শেষ ধাপে এসে শরীর ভারী হয়ে গেছে, হাঁটা চলায় কষ্ট হয়, তবুও আজ যেন এক তীব্র টান অনুভব করল বাগানে নামার জন্য। নুহা পায়ে পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি বাড়ির ভেতরটা, এখনও অর্ধেক অন্ধকারে ঢাকা। সিঁড়ি ধরে নিচে নামতে শুরু করলো সে। এক ধাপ দু ধাপ, প্রতিটি পা ফেলতে হচ্ছিল সাবধানে। ভারী শরীর নিয়ে নিচে নামার অভ্যেস নেই তার, তবুও মন যেন উড়তে চাইছে এই মুক্ত বাতাসের দিকে। কিন্তু হঠাৎ পা পিছলে গেল, ভারসাম্য হারিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। এক মুহূর্তের জন্য চারপাশটা যেন ধাঁধিয়ে উঠল। একটা তীব্র আর্তনাদ ছড়িয়ে পড়ল নিস্তব্ধ ভোরে। নুহার শরীর ভারী ভাবে নিচের মেঝেতে আশ্রে পড়ল, আর সঙ্গে সঙ্গে এক অসহনীয় ব্যথার ঢেউ ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। চিৎকার শুনে মরিয়ম বেগম ছুটে এলেন। নুহা, নুহা, কি হলো মা? সিফাতও দৌড়ে এলো দ্রুত নুহাকে তুলতে গেল। নুহার মুখ নিস্তেজ, কিন্তু তার চোখে তীব্র যন্ত্রণা। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে বললেন, তার কণ্ঠে কাঁপুনি, মুখ বিবর্ণ হয়ে গেছে। গাড়ি বের করো সিফাত, আমাদের এখনই হাসপাতালে যেতে হবে। সিফাত সময় নষ্ট করল না, মুহূর্তের মধ্যে গাড়ি বের করল। মরিয়ম বেগম কাপা হাতে নুহার মাথা বুকে চেপে ধরে গাড়িতে তুললেন। নুহার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় তখন যন্ত্রণার ঢেউ। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তাররা জরুরি বিভাগে নিয়ে গেল নুহাকে। রোগীর অবস্থা ভালো নয়, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। আমাদের হয়তো রোগীকে পুরো অজ্ঞান করতে হবে। শরীরে প্রচণ্ড ধকল গেছে,
ব্যথা সহ্য করার ক্ষমতা কম, আমরা ঝুঁকি নিতে পারবো না। ডক্টরদের কথায় মরিয়ম বেগমের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এলো। সিফাত আজনাব শেখ থমথমে মুখিয়ে দাঁড়িয়ে থাকলেন। অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলছে, বাইরের করিডোরে মরিয়ম বেগম অস্থিরভাবে পায়চারি করছেন। সিফাতও নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুখে গভীর চিন্তার ছাপ। আহিরের জ্বর কমতে 2 দিন লেগেছিল, কিন্তু সেই জ্বর শরীর থেকে নামলেও মনের ভেতর রয়ে গিয়েছিল দগদগে ক্ষতের মতো। জ্বরের ঘোরে অসংখ্যবার নুহার নাম ধরে ডেকেছে সে। তার সুস্থ হতেই প্রথম যাকে খুঁজেছিল সে ছিল নুহাই। কিন্তু নুহা, আহিরের পৃথিবীটা যেন মুহূর্তেই উল্টে গেল যখন জানতে পারল রোপমিরের ঘটনা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না কিভাবে সবকিছু এত দ্রুত বদলে গেল। নিজের করা কাজের কথা মনে পড়তেই তার সমস্ত স্নায়ু যেন একসাথে জমাট বেঁধে গেল। চিন্তার ভারে মস্তিষ্ক যেন কাজ করাই বন্ধ করে দিল। আরিফা বেগমের কাছ থেকে শুনল নুহা 2 দিন আগেই এ বাড়ি ছেড়ে চলে গেছে। ঈশানের মুখ থেকে জানতে পারল পুরো ঘটনা, কিন্তু কোথায় গেল নুহা কেউ জানে না। ঈদের সমস্ত অস্তিত্ব তখন একটাই লক্ষ্য, খুঁজে নিয়েছিল নুহাকে খুঁজে বের করা। পাগলের মতো ছুটে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়, সম্ভাব্য সব জায়গায় খুঁজেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একসময় দৌড়ঝাঁপের তীব্রতা থেমে গেল, কিন্তু পরিবর্তে একটা অবর্ণনীয় শূন্যতা আহিরকে গ্রাস করল। সে চুপ হয়ে গেল, অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল, প্রয়োজনের তুলনায় অনেক বেশি শান্ত। তারপর কেটে গেল কয়েকটি মাস। এই কয়েক মাসে আহিরের ভেতর থেকে ঠিক কতটুকু মূল্যবান অনুভূতি হারিয়ে গেছে, কতটা যন্ত্রণা তাকে ঘিরে রেখেছে, সেটা বোঝার জন্য শুধু তার মুখের দিকে তাকানোই যথেষ্ট ছিল। সেই আহির যে জীবনকে উচ্ছ্বাসে ভাসিয়ে রাখত, মুচকি একটা হাসি সবসময় তার ঠোঁটের কোণে ঝুলে থাকত, এখন যেন সে এক মৃত নদী। যে হাতে কখনো নেশার বস্তু ওঠেনি, সেই হাতেই অগণিতবার মদের বদল উঠেছে। তার হৃদয়ে শুধু একটাই কষ্ট, একটাই অনুশোচনা, নুহাকে হারানোর, নুহাকে কষ্ট দেয়ার। দুঃখ আর অপরাধ বোধ একসাথে এমনভাবে তাকে আচ্ছন্ন করে রেখেছিল যেন তার নিজেকেই চিনতে পারছে না। বাড়ির প্রতিটি মানুষ আহিরের জন্য উদ্বিগ্ন হয়ে উঠল। সবাই তাকে আগের রূপে ফিরিয়ে আনতে চাইল, কিন্তু সে যেন এক দুর্বোধ্য দেয়াল তুলে দিয়েছে নিজের চারপাশে। আহিরের এই অবস্থার মধ্যেই রোফমির কারাগারে আর শেহনাজমির পরিবারের সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মতে বাড়ির এক কোণে দিন কাটাচ্ছে। ঈশান, যে ছেলেটা কাজ থেকে সবসময় পালিয়ে বেড়াতো, সেই ঈশানকেই একরকম বাধ্য হয়ে রোফমিরের কোম্পানির দায়িত্ব নিতে হলো। কোম্পানি তখন ভাঙনের মুখে দাঁড়িয়ে, সব কিছু যেন এক ভয়ঙ্কর প্রলয়ের মধ্যে তলিয়ে যাচ্ছিল। একে একে সব কিছু ধসে পড়ছিল একটা সময়ের গর্বিত সাম্রাজ্য, যেন শুধুই ভগ্নাংশ হয়ে পড়ে আছে। অপারেশন থিয়েটারের লাল বাতিটা তখনও জ্বলছে, সবাই যেন থমকে গেছে। করিডোরের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে মরিয়ম বেগমের উদ্বিগ্ন পায়চারিতে। সিফাত নিঃশব্দে দাঁড়িয়ে আছে, মুঠো করা হাতের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে এসেছে। আজনাব শেখও চুপচাপ বসে আছেন, কিন্তু তার চোখে অস্থিরতা ছায়া স্পষ্ট। ঠিক তখনই একটা ক্ষীণ অথচ স্পষ্ট কান্নার শব্দ ভেসে এলো অপারেশন থিয়েটারের ভেতর থেকে। প্রথমে এক টুকরো কণ্ঠস্বর, তারপর আরেকটি। মুহূর্তের মধ্যে থিয়েটারের দরজা খুলে গেল। সাদা অ্যাপ্রনে 2জন নার্স বেরিয়ে এলেন, আর তাদের দুজনের হাতেই ছোট ছোট 2টি ফুটফুটে শিশু। জমজ মেয়ে হয়েছে। নার্সের কথায় করিডোরে দাঁড়িয়ে থাকা 3টি মানুষ একসঙ্গে শ্বাস ধরে তাকিয়ে রইলেন। সিফাতের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মরিয়ম বেগম আবেগে ঠোঁট চেপে ধরলেন, যেন আনন্দের ভারে কণ্ঠস্বর আটকে গেছে। আসনাফ শেখ চশমার ফ্রেমটা একটু নামিয়ে শিশুগুলোর দিকে তাকালেন। একটা বাচ্চাকে নার্সের হাত থেকে কাপা কাপা হাতে কোলে তুলে নিল সিফাত। ছোট্ট কোমল হাত পা মুঠোয় ধরে রাখা, নিঃশ্বাস এত মৃদু যে কানের কাছে না রাখলে বোঝা যায় না। শিশুটিকে ধরতেই সিফাতের শরীর শিহরিত হয়ে উঠল। এ যেন এক অদ্ভুত অনুভূতি, যা আগে কখনো অনুভব করেনি। অন্য বাচ্চাটাকে কোলে তুলে নিলেন মরিয়ম বেগম। মমতার পরশ বলিয়ে দিতে দিতে তার চোখ বেয়ে নেমে এলো দুফোঁটা অশ্রু। অশ্রু আনন্দের, বিস্ময়ের আর এক নতুন জীবনের ছোঁয়ার। সিফাত বাচ্চাটির দিক থেকে চোখ তুলে নার্সের মুখের দিকে তাকিয়ে একটু থেমে জিজ্ঞেস করল, নুহা কেমন আছো? নার্স সামান্য গম্ভীর স্বরে বললেন, উনি এখন স্থিতিশীল, কিন্তু এখনো চেতনা ফিরতে পারেনি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই ইমিডিয়েটলি রক্ত দিতে হবে।
সৌভাগ্যবশত আমাদের ব্লাড ব্যাংকে রক্ত রয়েছে, তাই সমস্যা হবে না। তবে তাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু আপনাদের আরও সাবধান থাকা উচিত ছিল। এটি একটা মারাত্মক দুর্ঘটনা হতে পারত। মা ও শিশু তিনজনের জীবন ঝুঁকি ছিল। ভাগ্য সহায় ছিল, তাই বড় ক্ষতি এড়ানো গেছে। হাসপাতালের করিডোর নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু শোনা যাচ্ছে চিকিৎসকদের ধীর পায়ে চলাফেরা আর রোগীদের ক্ষীণ গুঞ্জন। কেবিনের জানালা দিয়ে হলদে আলো এসে পড়েছে নুহার নিস্তেজ মুখে। তার নিঃশ্বাস ধীর, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, শরীর ক্লান্ত, তবুও সে এখনও গভীর ঘুমে অচেতন। কুলবালিশের মতো নরম তুলতুলে শরীর নিয়ে পাশের কোটে ঘুমিয়ে আছে তার দুই সন্তান। নিষ্পাপ মুখে প্রশান্তির ছাপ, যেন দুনিয়ার কোনো ঝড়ঝাপটা তাদের ছুঁতে পারবে না। মরিয়ম বেগম মুগ্ধ দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকিয়ে আছেন। সিফাত একটু আগে হাসপাতাল থেকে বেরিয়েছে। নবজাতকদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গেছে। মরিয়ম বেগমই তাকে পাঠিয়েছে। আসনাফ শেখ ফিরে গেছেন বাসায় বাড়ির প্রয়োজনীয় কাজ সামলাতে। মরিয়ম বেগম একাই কেবিনে আছেন। করিডোরে ধীর পায়ে এগিয়ে এলেন সাদা ইউনিফর্ম পরা এক নার্স। মুখে শীতল অভিব্যক্তি, চোখের গভীরে লুকিয়ে আছে এক দুর্বোধ্য সংকল্প। সবার চোখ এড়িয়ে যেন তিনি খুব স্বাভাবিকভাবেই কাজ করছেন এমনভাবে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালেন। একবার উকি দিলেন, তারপর ভিতরে ঢুকে নুহাকে একটু পর্যবেক্ষণ করলেন। তারপর বাচ্চাদের দেখলেন। একটা বাচ্চাকে কোলে নিয়ে দেখতে লাগলেন। মরিয়ম বেগম জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো সমস্যা? নার্স স্বাভাবিকভাবে উত্তর দিল, বাচ্চাটাকে একবার ডাক্তারকে দেখে চেক আপ করাতে হবে। আপনি কি আমার সাথে যেতে চান? এমনিতে বেশিক্ষণ সময় লাগবে, আমি এক্ষুনি ফিরে আসবো। এখানে মা বাচ্চা দুজনকে রেখে কিভাবে যাব? তুমি বরং ওকে নিয়ে যাও। কিছুক্ষণ পর সিফাত ফিরে এলো। এসে একটা বাচ্চা দেখে অন্য বাচ্চাটির কথা জিজ্ঞেস করতেই মরিয়ম বেগম বলল, একজন নার্স এসে বলল যে বাচ্চাটির সমস্যা হয়েছে, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে চেক আপ করানোর জন্য। এমনই মুহূর্তে একজন নার্স এসে নুহার চেক আপ করতে লাগলেন। সিজারের পর নুহার একবার জ্ঞান ফিরল। কিছুক্ষণ পরেই তার শরীর খিঁচুনি শুরু হয়েছিল। ডাক্তার বেশ কিছু সময় ধরে তার অবস্থা পর্যবেক্ষণ করে বললেন, নুহার সম্পূর্ণ বিশ্রাম দরকার। যদিও এমনটা সাধারণত হয় না, তবে নুহার অবস্থা একটু অস্বাভাবিক ছিল। নুহা এখনও ঘুমের ঘরে এক প্রকার অচেতন হয়ে পড়ে আছে। তার শরীরের মধ্যে অস্বাভাবিক স্থিরতা। নার্স নুহার পাশে দাঁড়িয়ে সজাগ থেকে বললেন, বাচ্চার মা এখন ঠিক আছেন? কোনো সমস্যা হচ্ছে তো? মরিয়ম বেগম মৃদু স্বরে বললেন। না, কোনো সমস্যা হচ্ছে না। সিফাত একটু অবাক হয়ে নার্সের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আরেকটা বাচ্চার কি সমস্যা হয়েছে? ক্রিটিক্যাল কিছু হয়নি তো? আপনি তো বলেছিলেন সব ঠিক হবে, তাহলে আবার কেন তাকে চেক আপ করতে নিয়ে গেছে? নার্স অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো এখনো বাচ্চা চেক আপ করতে বলিনি, বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ ছিল। মরিয়ম বেগম বললেন। একটু আগে তো একজন নার্স এসে বাচ্চাটিকে নিয়ে গেল। নার্স কিছুটা বিস্মিত হয়ে বলল, কি বলছেন আপনি? দাঁড়ান, আমি গিয়ে দেখে আসি। কিছুক্ষণ পর নার্স ফিরে এসে সিফাতকে বাহিরে ডাকলেন। তার মুখে কিছুটা উৎকণ্ঠা। বাচ্চাটিকে কোথাও খুঁজে পাইনি, আমাদের কোনো নার্স তাকে নিয়ে যায়নি। সিফাত দৃষ্টি কঠিন করে নার্সের দিকে তাকিয়ে বলল, নিয়ে যায়নি মানে? আর বাচ্চা পাচ্ছে না মানে কি? কোথায় গেল বাচ্চাটা? আপনি ভালো করে খুঁজে দেখুন। আমি ভালো করে খুঁজে দেখছি, আপনারা বিশ্বাস না হলে আমাদের সমস্ত নার্সদের সাথে কথা বলতে পারেন, এর বেশি আমি কিচ্ছু জানি না। সিফাত অস্থির হয়ে বলল, মানে কি? দিন দুপুরে একটা বাচ্চা হাসপাতাল থেকে গায়েব হয়ে যাবে আর আপনি বলছেন জানেন না? যদি খারাপ কিছু ঘটে আমি আপনাদের কাউকে ছাড়বো না, বুঝতে পারছেন? স্যার, আপনি শান্ত হন, আমি বিষয়টা আরেকবার চেক করে দেখছি। আপনার একটু সাবধান হওয়া উচিত ছিল। সিফাত মুহূর্তের জন্য শান্ত হয়নি, আরো তীব্র কণ্ঠে বলল, শান্ত হব? আমাদের সাবধানে থাকা উচিত ছিল। কি বলতে চাইছেন আপনি? দিন দুপুরে হাসপাতাল থেকে বাচ্চা গায়েব হয়ে যাবে আর আপনারা তার দায় তো নেবেন না, উল্টো আমি শান্ত হব? মরিয়ম বেগম ডাকলেন সিফাতকে। সিফাত, এদিকে আয়, নুহার জ্ঞান ফিরেছে। নুহার জ্ঞান ফিরেছে। সিফাত দ্রুততার সঙ্গে তার দিকে এগিয়ে গেল। চোখ খুলেই প্রথমে নুহা বাচ্চার কথা জানতে চাইল। মরিয়ম বেগম তার কাছে থাকা বাচ্চাটিকে নুহার সামনে নিয়ে এসে ধরলেন। নুহা অবাক হয়ে বাচ্চাটিকে দেখছে। বুকের ভেতর যেন এক অবর্ণনীয় অনুভূতির ঝড় বয়ে যাচ্ছে। চোখের কোণায় অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। হয়তো তা ছিল আনন্দের অশ্রু। বাচ্চাটির মাথায় আলতো করে চুমু খেল, যেন বুকের গভীরে একটি শান্তির আলো জ্বলে উঠল। নুহা হতাশার সঙ্গে বলল,
নানু, ওর কোথাও আঘাত লাগেনি তো? ও ঠিক আছে তো? আমি তো ওকে কোলে নিতে পারছি না। আমার আমার কেমন যেন লাগছে। কখন ওকে কোলে নিতে পারবো? মরিয়ম বেগম নুহার অবস্থা দেখে কিছুতেই বাচ্চার হারানোর কথা বলার সাহস পেলেন না। তিনি স্নেহের সুরে বললেন, পারবি, কালকের মধ্যেই পারবি। এখন আগে নিজেকে সুস্থ কর। আমি তোকে বারণ করেছিলাম না একা একা নিচে নামবি না? কেন কথা শুনলি না? দেখলি তো কত বড় বিপদ ঘটে গেল। আরো কত বড় বিপদ হতে পারতো। নুহা মৃদু হেসে বলল। আমি সরি নানু, আমি বুঝতে পারিনি। সিফাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। কিন্তু তার মন যেন সেখানে আটকে রইল। চিন্তার এক জটিল স্রোত তাকে গ্রাস করলো। নুহাকে তড়িঘড়ি করে আনতে গিয়ে বাধ্য হয়েই তাকে এই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদি সময় পেত কোনো ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে পারত, হয়তো সেক্ষেত্রে এমন কিছুই ঘটতো না। কিন্তু বাস্তবতা যে কত নির্মম! দিনের আলোয় সবার চোখের সামনেই এমন ঘটনা ঘটল, অথচ কেউ কিছু বুঝতে পারল না। এখন মনে হচ্ছে সে হয়তো এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। যদি নুহা জানতে পারে তার আরেকটি সন্তান নিখোঁজ হয়ে গেছে, সে কি এই দুঃসহ সত্য মেনে নিতে পারবে? তার ভেঙে পড়া শুধু সময়ের ব্যাপার। এমনিতেই সব হারিয়ে ভেঙে গিয়ে ও সোজা থাকার চেষ্টা করে চলেছে প্রতি মুহূর্তে। কিন্তু সিফাত শুধু নুহার জন্য নয়, নিজের দায়িত্বের জায়গা থেকেও সে বাচ্চাটিকে ফিরে পেতে চায়। কিছুতেই এই হারিয়ে যাওয়া মেনে নেওয়া যায় না। গলা শুকিয়ে এলেও সিফাত দ্রুত নিজেকে সামনে নিল। পকেট থেকে ফোন বের করে তৎক্ষণাৎ পুলিশে কল দিল। নূর অবাক হয়ে চারপাশে তাকাচ্ছিল, যেন কিছু একটা খুঁজছিল। নুহা তাকে বারান্দায় বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসতেই দেখলো নূর চুপ করে আছে। তার মুখে এক অদ্ভুত নীরবতা। নুহা কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? একা একা খেতে হবে শুনে মন খারাপ তো? নূর এক দৃষ্টিতে সামনে তাকিয়ে বলল, আম্মা, পাপা এখন আসছে না কেন? পাপা তো আমাকে বলেছিল কাজ হয়ে গেলেই আমার কাছে চলে আসবে। আমি পাপাকে অনেক আদর করে দিব। পাপা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। আমাকে এত বড় সার সারপা। কথাটা থেমে গেল। মাথায় হাত দিয়ে কি যেন বলার চেষ্টা করলো। নুহা অবাক হয়ে তাকিয়ে থাকলো, বুঝতে পারল না কি বলছে নূর। নুহা বলল, সারপ্রাইজ। নূরের মুখে হালকা হাসি ফুটল। সারপ্রাইজ! পাপার বোধহয় এতক্ষণে কাজ শেষ হয়ে গেছে। চলো না মাম্মা, পাপাকে নিয়ে আসি আমরা। নুহা একটু চিন্তিত হয়ে বলল। তোমার পাপ্পা এখানে আছে, দেখা হয়েছে তোমার সাথে? নূর মাথায় হাত দিল। দুল বোকা, আমি তো পাপার সাথেই এখানে এসেছি। দেখো তো, তোমার সাথে হয়েছে। নুহার কাছে আরুষিকে যেন অন্যরকম লাগলো। সারাক্ষণ বকর বকর করে মাথা খাওয়া মেয়েটার কথা হঠাৎ অস্পষ্ট কি করে হয়ে গেল। আরুষি, মাম্মার সাথে মজা করছো তাই না? উফ মাম্মা, তুমি দেখি ভুলে গেছো আমার নাম তো নূর। নুহা যেন স্তব্ধ হয়ে গেল। তার মধ্যে এক অজানা সংখ্যা ক্রমেই বাড়ছিল। সে কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, আবার বলো, তোমার নাম কি? নূর দৃঢ় কণ্ঠে উত্তর দিল। নূর। নুহা অবাক হয়ে গেল, যেন সব কিছু এক নিমিষে পাল্টে গেল। তার চোখে আকাশের মতো বিশাল এক বিস্ময়। আস্তে আস্তে নূরের সামনে বসে তার গলা তিল আছে কি না দেখল। মুহূর্তে বুঝতে পারল এটা আরুষি নয়। নুহা যেন এক অদ্ভুত ঘোরে চলে গেল, সমস্ত কিছু মিলিয়ে ফেলতে পারছিল না। এমন সময় দূর থেকে মরিয়ম বেগমের কণ্ঠ ভেসে এলো। তিনি এগিয়ে আসলেন। এতক্ষণ দূর থেকেই মা মেয়ের কথা শুনছিলেন। নূরের দিকে অবাক হয়ে তাকালেন, যেন কিছুটা চিন্তিত। নুহা, ও কি বলছে? নুহা উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি বলল, ও সত্যি আরুষি নয়? এটা কিভাবে সম্ভব? তাহলে ও কে? মরিয়ম বেগম একদম নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন। কিছু বুঝে উঠতে পারছিলেন না। তার মনে হচ্ছিল সবকিছু ধোঁয়াশা হয়ে গেছে। কিছুক্ষণ নীরব থাকলেন। তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তার চোখে এমন একটা সাদৃশ্য উঠে এলো। এটাই নুহার হারিয়ে যাওয়া মেয়ে। কিন্তু এত বছর পর এমনভাবে কিভাবে? মরিয়ম বেগম কাপা হাতে নূরের মুখে স্পর্শ করে বললেন, এটা আরুষি নয়, কিন্তু এটা তোর আরেকটা মেয়ে। এই কথাটা যেন এক তীব্র ধাক্কার মতো নুহার হৃদয়ে গিয়ে লাগলো। আহির ঘরের জানালার পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছে। হাতে সিগারেট, মাঝে মাঝে ঠোঁট ছোঁয়াচ্ছে। এই অভ্যাসটা আগে ছিল না, তবে এখন হয়ে গেছে। সব কিছুই যেমন নুহার যাওয়ার পর পরিবর্তিত হয়েছে, তেমনি নূরের আসার পর থেকে আহিরের জীবন কিছুটা হলেও অন্যরকম হয়েছে। সিগারেটও এখন নূরের থেকে লুকিয়ে খেতে হয়।
কিছুক্ষণ আগেই তারা বাড়ি ফিরেছে। আহির জানে নূর এখন নিচে সবার সাথে অনেক গল্প করবে, ঘরে আপাতত আসবে না। তাই বাড়ির প্রতিটা মানুষের কাছে নূর তাদের প্রাণ। হঠাৎ অনন্যা দৌড়ে এসে বলল। ভাইয়া, আহির তার দিকে তাকিয়ে জানতে চাইল। কি হয়েছে? অনন্যা দ্রুত বলল। ওই নূরকে অদ্ভুত আচরণ করছে, কিছু উল্টোপাল্টা কথা বলেই চলেছে। বলছে আমি নূর নই, আমি আরশি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মজা করছে, কিন্তু এখন কান্না শুরু করে দিয়েছে। বলছে ও নাকি মামামকে ছেড়ে এসেছে, সে আবার মামার মেয়ের কাছে যেতে চায়, বড় নানুর কাছে যেতে চায়, আঙ্কেলের কাছে যেতে চায়। আমি কিছুই বুঝতে পারছি না। আহির চিন্তিত হয়ে বলল। আচ্ছা চল আমি দেখি। আহির নিচে নামতেই দেখল আরুষি সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে। আহির কাছে গিয়ে আস্তে করে তার সামনে বসে বলল। কি হচ্ছে মাম্মা, তুমি কাঁদছো কেন? আরুষি কাঁদতে কাঁদতে বলল। আমার ক্ষুধা পেয়েছে। আহির হালকা হেসে বলল। হ্যাঁ, তো তার জন্য কাতার কি আছে, আমরা এক্ষুনি খাবো। চলো, টেবিলে অনেক খাবার রাখা আছে, তুমি যা ইচ্ছে খাবে। না, আমি খাবো না, আমি বাড়ি যাব। আমি মাম্মার হাতে ছাড়া কিছু খাই না। আমি মাম্মাকে ভীষণ মিস করেছি, আমাকে দিয়ে এসো। আমি মাম্মার কাছে যেতে চাই। নূর, মাম্মা কোথা থেকে আসবে? আরুষি একদমে উত্তর দিল। আমি বললাম না আমি নূর নয়, বারবার নূর কেন বলছো? আমি আরুষি, আমার নাম আরুষি। আহির অবাক হয়ে বলল। আচ্ছা মাম্মা আমার দিকে তাকাও। তারপর আরুষির গলায় থাকা তিলটা লক্ষ্য করে বলল। এটা মামা বলেছে এটা আমার বার্থমার্ক। আহির কিছুক্ষণ নীরব থেকে ভাবতে লাগলো, তার মানে এটা নূর নয়, অন্য কেউ। তাহলে নূর কোথায়? ইরিনা অবাক হয়ে বলল। কিন্তু নূরের গালে তো তিল নেই। আহির উঠে দাঁড়িয়ে বলল। এটা নূর নয়, আরুষি। ইরিনা কিছুটা হতবুদ্ধি হয়ে বলল। কিন্তু আহির এটা এটা হয়তো নূরের যমজ বোন আরুষি। আর আরুষি ওর মায়ের সাথে হয়তো সিলেটে থাকে। সিলেটে গেলে হয়তো নূরের আসল বাবা মাকে খুঁজে পাওয়া যেতে পারে। আহির তাকে থামিয়ে দিয়ে বলল। কিন্তু ভাইয়া, নূরের আসল বাবা মা যদি এসব জানতে পারে আর নূরকে আমাদের থেকে নিয়ে যায়? অনন্যা উদ্বিগ্ন হয়ে বলল। আহির গভীর চিন্তায় পড়ে গেল। সে জানে নূর তার থেকে দূরে যাক, এটা সে চায় না, কিন্তু নূরকে তো খুঁজতে হবে। কোথায় আছে তার মাম্মা? আহির আরুষির দিকে তাকালো। কাঁদতে কাঁদতে তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। আহির সুতীব্র কণ্ঠে বলল। আমি এক্ষুনি সিলেট যাব। ঈশান কিছুটা অসন্তুষ্ট হয়ে বলল। কিন্তু আহির ভাই, এখন যেতে অনেক রাত হয়ে যাবে। আহির দৃঢ় মনোভাবে বলল। কিছু করার নেই, তোর ওর অবস্থা দেখ। আর না জানি আমার নূর কোথায় কি অবস্থায় আছে। একটা রাত আমি তাকে ছেড়ে দিতে পারি না। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে বলল। চলো আমরা এক্ষুনি তোমার মাম্মার কাছে যাব। ঈশান বলল। আমিও সাথে যাব, চলো। অনন্যা তাড়াতাড়ি বলল। আমিও যাব। আহির মাথা ঝুঁকিয়ে বলল। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। রাত নেমে এসেছে পুরোপুরি। সন্ধ্যার ম্লান আলোটুকু হারিয়ে গেছে গভীর অন্ধকারের অতলে। নিস্তব্ধতা যেন চারপাশকে ঘিরে ফেলেছে। সময়ের কাঁটাও থমকে গেছে কোনো এক অদৃশ্য শূন্যতার মাঝে। সিফাত, আজনাব শেখ আর নুহা প্রাণপণে খুঁজে চলেছে আরুষিকে। কত পথ পেরোলেও কত শত দৃষ্টি ছুঁয়ে গেল পথের প্রতিটি চিলতে, অথচ কোথাও নেই সে। প্রতিটি বিফল প্রচেষ্টায় নুহার বুকের ভেতর ভয় এক ধ্বংসস্তূপের মতো গুড়িয়ে পড়ছে। অথচ এই মুহূর্তে সে আরেকটা দুশ্চিন্তায় বন্দী। নূর অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। কেন, কী কারণে? নুহা নিজেও বুঝতে পারছে না। একটু আগেও তো সব স্বাভাবিক ছিল, অথচ এখন মেয়েটা জ্বরের ঘোরে কাঁপছে। কপালে হাত রাখতেই তার বুক ধক করে উঠল। এই এতদিন পর মেয়েকে এত কাছ থেকে ছুঁয়ে দেখেছে সে। এক অদ্ভুত অনুভূতি সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে, যেন এক অপূর্ণতা মুছে গিয়ে নতুন করে পূর্ণতা এনেছে তার জীবনে। ড্রয়িং রুমের মৃদু আলোয় নিচে সোফায় শুয়ে আছে নূর, মাথাটা নুহার কোলে রাখা। মায়ের উষ্ণ স্পর্শে হয়তো কিছুটা প্রশান্তি পেয়েছে সে। নুহা বারবার জলপট্টি বদলাচ্ছে, আঙুলের স্পর্শে মেয়ের কপালের উত্তাপ অনুভব করছে। পাশে বসে আছেন আজনাব শেখ ও মরিয়ম বেগম, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। সিফাত কখনো ফোন কানে নিয়ে কথা বলছে, কখনো অস্থিরভাবে ঘরের ভেতর পায়চারি করছে। সবার ভেতর অদৃশ্য এক স্রোত বইছে, এক দুর্বোধ্য অস্থিরতায় মোড়া রাত নেমে এসেছে যেন তাদের জীবনেও। নুহা ধীরে ধীরে নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গভীর মমতায় তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার নরম কপালে হাত রেখে সে নিজের সমস্ত কষ্ট ভুলে থাকার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো আর চেপে রাখা সম্ভব হলো না।
আচ্ছা নানু, আমার সাথেই কেন বারবার এমন হয় বলতে পারো? ভাগ্যের উপর রাগ অভিমান করার শক্তিটাও যে নেই আর আমার। ছোটবেলা থেকেই ওর আমার কাছে থাকার কথা ছিল, অথচ ভাগ্য ওকে আমার থেকে দূরে সরিয়ে দিল। এতদিন পর আজ যখন ওকে পেয়েছি তখন তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু দেখো না, আমার জন্য খুশি হওয়াটাই যেন নিষিদ্ধ। এক মেয়েকে ফিরে পেলাম অথচ আরেকজন হারিয়ে গেল। এবার যদি আমি আরুষিকে না পাই আমি কিন্তু। কথাগুলো বলতে বলতেই নুহার কণ্ঠ ভারী হয়ে এলো, গলা আটকে গেল, চোখের কোণে জমিয়ে থাকা অশ্রুগুলো একে একে গড়িয়ে পড়তে থাকলো, যেন দুঃখ আর অভিমান মিলেমিশে তৈরি করেছে এক অব্যক্ত যন্ত্রণা, যা ভাষার বেড়াজালে আটকে রাখা আর সম্ভব হলো না। মরিয়ম বেগম শান্ত স্বরে বললেন,